জীবনের দৌড়াদৌড়ি থেকে স্বস্তি পাওয়া, নেশার একটা আলাদা জগতে হারিয়ে যাওয়া। নেশা স্বভাব কবে হয়ে গেল, স্বভাব কবে অভ্যেস হয়ে গেল আমি জানি না। এই নেশা আমার জীবন আর আমার নিজের লোকদের কখন ধ্বংস করে দিল সেটা আমি জানি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়াকার ভাই। আচ্ছা শোনো, তুমি তোমার বোন সাদিয়ার বাড়িতে এক্ষুনি পৌঁছতে পারবে? সবাই ভালো আছে তো ভাই? জানি না ঠিক কি হয়েছে, হঠাৎ বাড়ি থেকে ফোন এসেছিল, মনে হলো টেনশনে রয়েছে, বললো তাড়াতাড়ি বাড়ি আসতে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সাদিয়া ভাবি, সাদিয়া ভাবি। হ্যালো, পুলিশ স্টেশন। স্যার তাড়াতাড়ি একটু আসবেন, এখানে কিছু হয়েছে। হ্যাঁ, এখানের অ্যাড্রেস হলো 12/145 মোল্লাপাড়া, মসজিদ গলি, মঈনুদ্দিন শেখ। ভাই, এইসব কি হয়েছে? ওয়াকার ভাই, যখন আমি এখানে পৌঁছলাম দেখলাম দরজা খোলা, ভেতরে ঢুকে দেখি আমার দাদা এইভাবে পড়ে আছে। আমার বোন কোথায়? আমি জানি না ভাবি কোথায়। বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না এসব কি করে হয়েছে। সাদিয়া, সাদিয়া, ভাবি, সাদিয়া, সাদিয়া ভাবি। সাদিয়া। এই সরে যান, সরে যান এখান থেকে। জায়গা দিন। হ্যাঁ, শুনছেন? এ তোমার কে? স্যার আমার নিজের বড় ভাই মঈনুদ্দিন শেখ, এনার স্বামী, ওনার নাম সাদিয়া শেখ। সাদিয়া আমার ছোট বোন, আমার নাম ওয়াকার। তোমার নাম? আগে সাইফুদ্দিন শেখ। স্যার আমি আপনাকে ফোন করেছিলাম। মানে লাশটাকে তুমিই প্রথম দেখেছিলে? আমি এখানে এসে দেখি যে এই দরজাটা খোলা রয়েছে। সাদিয়া ভাবি, সাদিয়া ভাবি। তারপর ভেতরে ঢুকলাম। সাদিয়া ভাবি, আমি সাদিয়া দেখলাম দাদা পড়ে আছে। স্যার আমি যখন এখানে এলাম সাদিয়া ভাবিকে কোথাও দেখিনি, ভাবলাম ভাবিও বিপদে রয়েছে, তাই তক্ষুনি আপনাদের ফোন করলাম। আমি যখন এখানে এলাম উনি তখন আপনাদের ফোন করছিল, তখনই সাদিয়া এলো। আর আপনি কোথায় গিয়েছিলেন? আপনার স্বামী কি বাড়িতে একাই ছিল? আমি তো বাজারে গিয়েছিলাম সবজি আনতে। যখন ফিরলাম তো দেখলাম সাইফ ভাই আর ওয়াকার এখানে আছেন, আর আমার স্বামীর খুন হয়ে গেছে। আমি আসার আগে থেকেই উনি তো এখানেই ছিলেন। হ্যাঁ স্যার, আমি এখানে এসেছি। সাদিয়া ভাবি তো নিজেই ফোন করে বললো যে খুব দরকার আছে, একটু তাড়াতাড়ি বাড়ি এসো। আমি এখানে এসেছিলাম কারণ উনি আমাকে ফোন করে ডেকেছিলেন। আরে স্যার, আপনি এভাবে কেন দেখছেন আমায়? স্যার আমি কিচ্ছু করিনি স্যার, সত্যি বলছি আমি কিছু করিনি স্যার। আপনিই বলুন আমি আমার বড় ভাইকে কেন মারতে যাব, কেন খুন করবো ওকে?
স্যার গলা কাটা হয়েছে, আশেপাশে কোনো হাতিয়ারও পাইনি যা দিয়ে খুনটা হয়েছে। তুমি এক্ষুনি ফরেন্সিক ডিপার্টমেন্টকে খবর দাও, ঘরটাকে তন্ন তন্ন করে খোঁজো, আর তারপর লাশটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। স্যার। আর হ্যাঁ, এই তিনজনকে, সাদিয়া, ওয়াকার আর সাইফুদ্দিন, এদের পুলিশ স্টেশনে নিয়ে চলো। নিশ্চয়ই এরা কিছু লুকোচ্ছে। নিহতের ভাই সৈফুদ্দিন হতবাক হয়ে গেল, কারণ তার বৌদি সাদিয়া আর সাদিয়ার ভাই ওয়াকার তার দিকেই আঙুল তুলছিল, ইঙ্গিত করছিল যে হয়তো সৈফুদ্দিনই তার দাদা মঈনুদ্দিনকে খুন করেছে। ঘটনাস্থলে সবার আগে সেদিন সৈফুদ্দিন পৌঁছয়। ওর কথা অনুযায়ী মঈনুদ্দিনের লাশ পড়েছিল ওখানে। এখন প্রশ্ন হলো যে এই তিনজনের মধ্যে মিথ্যে কে বলছে, আর খুনি কে ছিল, আর এই খুনটা কেন হয়েছিল? এই খুনে কোনো ষড়যন্ত্র আছে। সেটা কেমন অফিসার? ভিকটিমের গলা কাটা হয়েছে, কিন্তু ঘরের কোথাও রক্তের কোনো দাগ নেই, না দেওয়ালে না অন্য কোথাও। তার মানে আপনি বলতে চাইছেন কেউ প্রমাণ লোপাট করেছে? অবশ্যই করেছে, কেউ রক্তের দাগগুলো মুছেছে। এই ছুরির উপর একটা রক্তের দাগ আছে, এমনকি রান্নাঘরে কিছু বাসনেতেও রক্ত লেগে আছে। বাথরুম চেক করেছেন? কেউ প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। এই দেখুন, এটাকে সবেমাত্র শুকোনোর জন্য রাখা হয়েছে। যদি আমি আমার দাদাকে মারবো তাহলে আমি নিজে কেন আপনাদের ডাকতে যাব, আর ওয়াকার ভাইকেও কেন ওখানে ডাকবো স্যার? দেখো, আমি এরকম অনেক ক্রিমিনালকে দেখেছি যারা বলে যে আমরা নির্দোষ, বাস্তবে তারা নিজেরাই খুন করে খুন হয়েছে বলে চিৎকার করে। স্যার আমায় বিশ্বাস করুন, আমি কিছু করিনি স্যার। আমার তো দাদার সঙ্গে দেখাও হতো না স্যার। ওই সাদিয়া ভাবি হঠাৎ আমাকে ফোন করে বললো যে খুব দরকার আছে। ভাই, ভাই শুনছো? তুমি এক্ষুনি এখানে চলে এসো। কেন, আবার কিছু হয়েছে? তুমি তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, দেরি করো না, আমি অপেক্ষা করছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার আমার মোবাইল দেখুন, স্যার আমার পুরো কল লিস্ট চেক করুন স্যার। আপনার যা যা দেখার দেখে নিন, আমি মিথ্যে কথা বলছি না স্যার। আপনি আমারও মোবাইল চেক করুন, তাতে প্রমাণ হয়ে যাবে যে আমি ওখানে গিয়েছিলাম, কারণ উনি আমাকে ফোন করে ডেকেছিলেন। তোমার মোবাইলটা দাও। সাদিয়া, এটা কিরকম তামাশা? প্রথমে তুমি তোমার দেওরকে ফোন করলে, তারপর তোমার দেওর তোমার বড় ভাইকে ফোন করলো, তারপর ওরা দুজন তোমারই ঘরে তোমার স্বামীর লাশ দেখতে পায়। এমন কি ব্যাপার আছে যা তুমি লুকোচ্ছ? তাহলে তুমি কি তোমার স্বামীকে খুন করেছো? হ্যাঁ, আমি আমার স্বামীকে খুন করেছি। খুন করেছি আমার স্বামীকে, কেননা আমি এত যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। তেইশ বছর ধরে, পুরো 23 বছর ধরে আমি ওর অত্যাচার সহ্য করে আসছিলাম। তারপরে একদিন এলো, আমাকে কিছু করতেই হলো। 23 বছর বাদে এমন কি ঘটলো যাতে তুমি তোমার স্বামীকে খুন করলে? যদি আমি ওকে না মারতাম তো ও আমাকে মেরে ফেলতো। ভালো কথা, টাকা দে বলছে, টাকা দে আমাকে, দে তো শেষ করে দেবো আজ। দে দে আমাকে পয়সা, টাকা দে আমাকে, আমি বলছি টাকা দে আমাকে, বলছি দে, টাকাটা দিলে মেরে ফেলবো আমি, টাকা দে, আমি বলছি টাকা দে আমাকে, টাকা দে, বলছি দে, টাকাটা দিলে মেরে ফেলবো আমি, টাকা দে, টাকা দে, দে টাকা, টাকা দে, আমি আমার জীবন বাঁচানোর জন্য ওর জীবন নিয়ে নিলাম। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, তো আমি তখন ওর ছোট ভাইকে ফোন করে ডাকলাম। হ্যাঁ, তারপর তুমি খুব চালাকি করে এই খুনটা তার ঘাড়ে চাপানোর চেষ্টা করছিলে। কেন?
তোমার সাথে ওর কি কোনো শত্রুতা ছিল? এটা কিন্তু কয়েকবার নয়, মাত্র একবার জোরালো আঘাত করা হয়েছে আর গলাটা পুরো কেটে গেছে। তার মানে কোনো পেশাদারের কাজ এটা? আমার তা মনে হয় না, তবে এটা অবশ্যই যে কাজটা খুব নিপুণভাবে হয়েছে। এটাই মার্ডার ওয়েপন? আমার ডাউট আছে, এই ছুরিতে মার্ডার হতে পারে, কিন্তু এত গভীরভাবে গলা কাটা যাবে না, তাও একবারে। তার মানে বলছেন যে এর থেকে বড় কোনো ছুরি বা চপার ইউজ করা হয়েছে? হ্যাঁ, কোনো বড় চপার দিয়েই হয়েছে। আমি নিশ্চিত হয়ে বলছি, একটা ধারালো এবং বড় চপার। দাদা, তুমি কোথায় যাবে? কিছু তো ভেবেছো? জানি না, এটা রেখে দে, রাখ, আর এখানেই থাকিস, আম্মির খেয়াল রাখিস। আর দাদা তুমি? আমার কথা ছাড়। স্যার, মঈনুদ্দিনের খুন এই ছুরি দিয়ে হয়নি। তার মানে ওই মহিলা মিথ্যে বলছে, নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। দুই ছেলে, মজিদ আর নওয়াজ, দুজনেই বেপাত্তা। দুজনের ফোনও বন্ধ বলছে। প্রতিবেশীদের সাথে কথা হয়েছে আমার, জানতে পারলাম যে ওরা বাবা মায়ের সাথেই থাকতো, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। তুমি ওয়াকার আর সাইফুদ্দিনকে ডেকে পাঠাও, কেননা শুধু ওই মহিলাই মিথ্যে বলছে না। রুটি এটা কোনো খাবার? ছেলেদের ভবিষ্যৎ রয়েছে, ওদের বড় করতে হবে, পড়াতে হবে। তোমার এই মদের নেশা কি করে হবে বলো? কি করে সংসার চালাবো? কি করে চলবে সংসার? সংসার এটা তুই চালাচ্ছিস? সে সংসার সারাদিন খেটে খুটে বাড়িতে আসবো, দুটো শুকনো রুটি ছাড়া কিছু নেই। কষ্টের কথা তো ছেড়েই দাও, একটা ডালও হয় না। কসাই গোশ বিনা পয়সায় দেয় না, আর ধারেও দেয় না। সবজিওয়ালারাও পয়সা চায়, সেটাও আমার কাছে থাকে না। কি করে চালাবো সংসার? আছে কোনো উত্তর? যখনই বাড়িতে আসবো তখনই খেচর 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 খেচর, শান্তিতে দুটো রুটিও খাওয়া যাবে না। কি দেখছিস এখানে? টিভিতে কোনো নাটক চলছে? নিজেদের ঘরে যা, যা এখান থেকে। যা তৈরি হয়েছে গরম করে দিচ্ছি, খেয়ে নাও। যেটা তৈরি করেছিস সেটা গরম কর আর নিজেই খেয়ে নে। আমি খাবো না, না খেয়ে প্রথমবার শুচ্ছি না আমি। কাল ভাইয়ের বাড়ি গিয়ে কিছু খেয়ে নেবো। স্যার, আমি জানতাম যে আমার দাদা ভালো বাপ ছিল না, আর না ভালো স্বামী। তাহলে 23 বছর তোমার বৌদি কেন অপেক্ষা করলো তোমার দাদার গলা কাটতে? সেই ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না স্যার। হ্যাঁ, মানছি যে ও সাদিয়া ভাবিকে মারতো, পিটতো, কিন্তু অতটা খারাপ লোকও ছিল না। যখন ওদের বিয়ে হয়, বাচ্চা কাচ্চা হয়, ও সৎভাবেই কাজ করত। একসময় তো এমনটা ছিল স্যার, দাদা আমার সাথেই কাজ করত। এসব ওই 12 বছর আগের কথা স্যার। আমার দাদা তখন ঠিকঠাক করেই কাজ করত। তারপর জানি না কবে মদের নেশা ধরে ফেললো। প্রথম প্রথম তো ওই একটু আধটু খেত। আমরা তো কেউ জানতেও পারিনি স্যার যে কবে মদ ওকে খেতে শুরু করলো। আর যখন জানতে পারলাম, অনেক দেরি হয়ে গেছে স্যার।
কয়েক বছর ধরে ও বাড়িতে কম আর মদের থেকেই বেশি থাকতো। আর একটা সময়ের পর স্যার মদের সঙ্গে সঙ্গে আফিম, গাঁজা, চরস সবকিছু শুরু হয়ে গেল স্যার। তারপর আর কি ও রাস্তার মধুমাতাল হয়ে গেল। আর তারপর একদিন কি হয়ে গেল এই আল্লাহ? কেন এত কষ্ট? হ্যাঁ এ আল্লাহ, রক্ত কি হয়েছে আম্মি? তোর আপুর শরীর খুব খারাপ। হ্যাঁ। তুই এক্ষুনি তোর দাদাকে ফোন কর। করছি। আরে জল জল খাও খেয়ে না, নাও। জল খাও একটুখানি না, জলটা জল খাও, খাও না। দেখবে ভালো লাগবে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই নওয়াজ, বাড়ি থেকে তোর ভাই ফোন করেছে? তা শালা এখনো বেঁচে রয়েছে? যত তাড়াতাড়ি মরবে তত ভালো। না, কিচ্ছু করার দরকার নেই। এই নওয়াজ কি ওর বাবাকে ঘেন্না করতো? নিজের মাকে খুব ভালোবাসে স্যার। ওর মায়ের ওই অপমান, ওই মারধর, যন্ত্রণা এসব সহ্য হতো না ওর। ও 14 বছর বয়সে কাজে ঢুকে গিয়েছিল স্যার। কি করতো? সাদিয়া ভাবির ভাই ওয়াকার ভাইয়ের হোটেলে কাজ করত। মানে ওয়াকার ভাই নওয়াজকে কাজে লাগিয়ে দিয়েছিল। ওর রোজগারের টাকাতেই সংসার চলত। অন্তত সাদিয়া ভাবি আর ওর ছোট ভাইয়ের দুবেলার খাবার জুটত স্যার। তাহলে নওয়াজ ওর বাবাকে কি দেখতো না? স্যার ও শুধু নিজের মায়ের জন্যই বাপকে বরদাস্ত করত। কারণ সাদিয়া ভাবির আশা ছিল যে দাদা হয়তো কোনো দিক শুধরে যাবে। দেখুন, আপনার স্বামীর টিবি হয়েছে। টিভি? হ্যাঁ, রোগ অনেক দূর ছড়িয়ে গেছে আর ওনার শরীরও দুর্বল, তাই প্রতিরোধ ক্ষমতাও কমে গেছে। গায়ে রক্ত কম, মদ বেশি রয়েছে ডাক্তারবাবু। তার উপরে চড়স খায় আমার বাপ। দেখুন, আজকের পর থেকে এক ফোঁটা মদ নয় আর অন্য কোনো নেশাও নয়। ওনাকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে আর নিয়মিত ওষুধও খেতে হবে। তবুও আমরা আপনাদের ভরসা দিতে পারছি না। বাবা, 1000 টাকা ভাইকে দিয়ে দাও। বাবা, তুই গিয়ে ওষুধগুলো কিনে আন। আমরা গেটের বাইরে দাঁড়িয়ে থাকবো, ওখান থেকে রিক্সা করে নেবো। হ্যাঁ, যা। আমি কেন সব করতে যাচ্ছ? জানোয়ারের মতো তোমাকে মারি। সমস্ত টাকা মদ গাজায় উড়িয়ে দিয়েছে, আমাদের কথা একবারও ভাবেনি। আর তার জন্যই তুমি এসব কেন করছো? কেননা ও তোর বাবা। না, ওই লোকটা শুধু আমাদের জন্ম দিয়েছে। বাবা সে যে পালন করে, যে ভালোবাসবে, ভবিষ্যতের কথা ভাবে, আর যে নিজের পরিবারকে সম্মান করে। বাবা, এইসব কথা পরে হবে, এখন ওকে বাড়ি নিয়ে যেতে হবে। চল চল চল। আমি অনেক চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু দাদার নেশার অভ্যেস ছাড়ানোই যেত না। তারপর আর কি স্যার, না কাজকর্ম ছিল, না হাতে পয়সা। যখন যখন নেশার ইচ্ছে জাগতো, দাদার শয়তানিও তখন বেড়ে যেত। পয়সা দে, পয়সা দে, না তো আজকে শেষ করবো। স্যার, কতবার আমার মনে হয়েছে সাদিয়া ভাবি দাদাকে কেন তালাক দিচ্ছে না, কিন্তু উনি ভাবতেন অন্যভাবে। তুমি আমাকে সত্যি কথা বলো, নওয়াজ আর ওর ভাই কোথায়? সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তাহলে সাদিয়ার বড় ভাই নিশ্চয়ই জানবে। নওয়াজ তো ওর হোটেলেই কাজ করে। কাজ করতো স্যার। নওয়াজ 6 মাস আগে ওয়াকার ভাইয়ের হোটেলেই কাজ করতো স্যার, কিন্তু 6 মাস আগে ওই কাজটা ছেড়ে দেয়। নিজের ব্যবসা শুরু করেছিল নওয়াজ। মসজিদের পাশেও কাবাবের দোকান লাগিয়েছিল।
হ্যাঁ স্যার, দোকান বন্ধ আর কেউ কিছু জানে না। কৈলাস, তোমার কি মনে হয়? স্যার, আমি দুটো ছেলেরই ফটো সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি আর খোঁচরদেরও খবর দিয়ে দিয়েছি। কিন্তু ওই দুটো ছেলের বেপাত্তা হয়ে লাভটা কি, যখন ওদের মাই বলছে যে ও নিজেই তার স্বামীকে খুন করেছে? স্যার, আমার মনে হয় ওদের মা খুন করেনি। দেখো সাদিয়া, প্রথমে তুমি তোমার স্বামীর খুনটা তোমার দেওরের ওপরে চাপানোর চেষ্টা করেছিলে, কিন্তু পারলে না। আর আমরা এটাও জানি যে তুমি তোমার বাড়ির ছুরিতে, মেঝেতে, এমনকি দেয়াল থেকে রক্তের দাগ মোছারও চেষ্টা করেছিলে, কিন্তু সেটাও তুমি করতে পারোনি, কারণ তুমি তোমার স্বামীর মৃতদেহ লুকোতে পারোনি। কিন্তু এখনো তুমি কিছু লুকোচ্ছ। আমি কিচ্ছু লুকোচ্ছি না স্যার, এটাই সত্যি যে আমি আমার স্বামীকে খুন করেছি। 23 বছর ধরে মারধর, গালিগালাজ, খালি পেটে থাকা, নিজের বাচ্চার সামনে অপমান হওয়া, এত কিছু সত্ত্বেও স্বামীর খেয়াল রাখা, এসব কি? সাদিয়া, আমি খুব ভালো করেই জানি যে তুমি তোমার স্বামীকে খুন করনি, আর যে খুনটা করেছে তাকে তুমি ভালো করেই চেনো। কেসের শুরু থেকেই পুলিশের সাদিয়ার বয়ানের উপর সন্দেহ ছিল। এটা অসম্ভব মনে হচ্ছিল যে 23 বছর ধরে তার স্বামীর অত্যাচার সহ্য করার পর সে তার স্বামীকে খুন করে, আর তাও তার গলা কেটে। এটা অসম্ভব কেন মনে হচ্ছিল? কারণ ভারতীয় মহিলাদের মধ্যে এই ধরনের বিহেভিয়ার খুব কম দেখা যায়। বেশিরভাগ মহিলাই সব কষ্ট সহ্য করে নেয়, বছরের পর বছর অসহায়তার অন্ধকারে ডুবে থাকে। সাদিয়ার 2 ছেলে ছিল, নওয়াজ আর মাজিদ, যারা ওকে খুব ভালোবাসত, শ্রদ্ধা করত। ওদের মাতাল আর ড্রাগ এডিক্ট বাবার প্রতি কোনো সম্মান ছিল না, কোনো শ্রদ্ধা ছিল না। যদি কিছু ছিল তাহলে সেটা ভয়ঙ্কর রাগ আর আক্রোশ। বড় ছেলে নওয়াজ এটা বুঝতে পারত না যে তার আম্মি এই শয়তানটিকে এতদিন কেন সহ্য করছেন। নাও আমি আমার দোকানের প্রথম কাবাব। ভাই, তুইও খা। আল্লাহ মিয়া তোমার খুব ভালো করুক, উন্নতি করুক। ইনশাআল্লাহ আমি সব ভালো হবে। আর কয়েকদিনের ব্যাপার, আমি একটু টাকা জমিয়ে নি, তারপর আমি ভাইকে সৌদি পাঠাবো কাজের জন্য। ও কি করে একা যাবে ওখানে? আরে আম্মি, ও এখন আর ছোট নেই, ওর ভালো চাকরির ব্যবস্থা করে দেবো। আর যখন রোজগার করতে শিখবে তখন আরো বড় হয়ে যাবে। হ্যাঁ আম্মি, আমি যেতে পারবো, আমি সব কাজ করতে পারবো। আমাকেও তো দাদার মতো কিছু করতে হবে, বড় হতে হবে। আমি মামুজানের হোটেলে একজন কাস্টমার পেয়েছি, সে সৌদিতে কাজ করে। সে আমায় কথা দিয়েছে ওর একটা ভালো চাকরির ব্যবস্থা করবে। ওর নাম্বারটা আমার সব আছে আমার কাছে। বাবা আমার সোনা, তুই এত বড় কবে হয়ে গেলি রে? ব্যাস আমি, ভাই নিজের পায়ে দাঁড়া, তারপর আমি তোমাকে হজে নিয়ে যাব। তুমি সারা জীবন যত কষ্ট করেছো সব দূর করে দেবো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
তোমার মা সাদিয়া আমাদের বলছে যে সেই নাকি তোমার বাবাকে খুন করেছে, কিন্তু আমার পুরো বিশ্বাস ও কাউকে বাঁচানোর চেষ্টা করছে, হয় তোমাকে নয়তো তোমার ছোট ভাইকে বাঁচাচ্ছে। ভাই এখনো ছোট স্যার, ওকে টেনে আনবেন না। আব্বুকে খুন আমি করেছি। আমি দোষটা নিজের ঘাড়ে নিচ্ছে যাতে আমি বেঁচে যাই। তুমি তোমার বাবাকে খুন এই জন্যে করেছো কারণ তুমি তাকে ঘৃণা করতে, কেননা সে তোমার মাকে মারতো। হ্যাঁ স্যার, আমার সহ্য হতো না। বুঝতাম না আমি কেন এই জঘন্য শয়তান লোকটার সাথে জীবন কাটাচ্ছে। ওই লোকটা সবসময় নিজের কথা ভাবতো, নেশায় ডুবে থাকতো। আমরা গরিব হতে পারি স্যার, কিন্তু জীবনটা এতটাও জঘন্য ছিল না। আমি তো এটা বুঝতেই পারলাম না যে ওই লোকটা কেন আমাদের জীবনটাকে নষ্ট করলো, কেন আমার আম্মিকে সারা জীবন ধরে শুধু কষ্টই দিয়ে গেল, কেন নির্লজ্জের মতো টাকা চাইতো, কেন শুধু গালিগালাজ করতো। আর এত কিছু সত্ত্বেও আমার আম্মি ওই লোকটা সারা জীবন খেয়াল রাখলো। কেন বলতে পারেন? কেন? তুই আমাকে পয়সা দিবি কিনা? না, দেখ, পয়সা না দিলে এখানেই গোড়া টিপে মেরে ফেলে দেবো। ডাক্তার তোমাকে নেশা করতে বারণ করেছে। মদ তুমি ছুঁতে পারবে না। কম বয়সে তুই অনেক নাটক করেছিস পুরুষদের সাথে, আমারই পয়সা, এখন আমাকে পয়সা দিতে আটকাচ্ছে। কি হচ্ছে এটা? তুমি একে একটাও টাকা দেবে না, মদ খাবে, গাঁজা ফুকবে, বাড়ি থেকে বেরিয়ে যাও, টাকা কামাও আর নিজের পয়সায় খাও। তাহলে তুই এত বড় হয়ে গেছিস, বাপের সঙ্গে তর্ক করছিস? তর্ক করছি কারণ তুমি ভুলে গেছো যে তুমি মায়ের নামে কি কি বলছো। বাজে বাজে কথা বলছো শুধুমাত্র নেশার জন্য। হ্যাঁ, এখন তো আমি শয়তানি, আর তোর মা খুব ভালো। রোজ দুপুর বেলায় পরিসাজে পরপুরুষের আব্বু, সাথে। যদি তুমি আরেকটা বাজে কথা বলেছো তাহলে দেখো। আমি দেখে নিয়েছি, আর তুইও যদি দেখতে চাস তাহলে দুপুরে দেখিস, তাহলেই দেখতে পাবি কি জিনিস তোর আম্মি। বাবা, বাবা তুই এখান থেকে চল, শুয়ে পড় গিয়ে। তুই বাইরে থেকে কাজ করে এসেছিস, তুই এর মধ্যে থাকিস না, আমি সব সামলে নেব। না আম্মি, তুমি সামলাতে পারবে না। এত কিছুর পরেও তুমি এই লোকটাকে সহ্য করে যাচ্ছ। এ যা খুশি বলে যায় আর তুমি কিছুই বলো না। যদি তুমি আম্মির ব্যাপারে আরেকটাও বাজে কথা বলেছো তাহলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে না দেবো। বাবা, এরকম বলে না, রাগ সামলাও। তুমি এসো না, শুয়ে পড়ো। ডাক্তার তোমাকে উঠতে বারণ করেছে, শুয়ে পড়ো। তোমার শরীর খুব দুর্বল, উত্তেজিত হও না তুমি। আর তুই আয় আয়, চল ভেতর চল, চল এখান থেকে, তুই চল চল। বাপকে চোখ রাঙাচ্ছে, আমাকে বাড়ি ছাড়তে বলছে। ভালো কথা, টাকা দে বলছে, টাকা দে আমাকে, দে, নয়তো শেষ করে দেবো আজ। দে, দে আমাকে পয়সা। বলছি টাকা দে আমাকে, বলছি দে, টাকাটা দিলে মেরে ফেলবো আমি। টাকা দে, টাকা দে, দে টাকা, টাকা দে, দে। ক্ষমা করে দিও আমি। কি হয়েছে দাদা? আম্মি, কি হয়েছে? তুই ভাইকে নিয়ে অন্য কোথাও চলে যা।
ততক্ষণে আমি সব পরিষ্কার করে দিচ্ছি। না আমি পুলিশের কাছে চলে যাচ্ছি। না, এসব তুই মুখও আনবি না। তোদের দুজনের সামনে এখন সারাটা জীবন পড়ে আছে। তোরা এখান থেকে বেরিয়ে যা, আমি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেবো। তুমি এরকম কিচ্ছু করবে না। বাবা, তুই তোর মায়ের কথা শুনবি না? তোকে আমার দিব্যি বাবা, তোরা এখান থেকে পালিয়ে যা, দূরে কোথাও চলে যা। যা। মার্ডারটা আমি করেছি স্যার। মাজিদ আর আমি নির্দোষ। অনেক বছর ধরে আমরা এটা সহ্য করে এসেছি। ও একটা শয়তান ছিল, আম্মির কষ্ট সহ্য করতে পারিনি স্যার। আমি আব্বুকে মারতে চাইনি, হয়ে গেছে। আর ওই চপারটা কোথায়, যেটা দিয়ে তুমি তোমার বাবাকে মেরেছো? ভাই, আম্মির খেয়াল রাখিস, আম্মিকে কষ্ট দিস না। হ্যাঁ দাদা। আম্মি, আমাকে ক্ষমা করে দিও। বাবা, নওয়াজের উপর তার বাবাকে খুন করার চার্জ লাগানো হয়। সে এখন পুলিশ হেফাজতে আছে। নওয়াজ ওর মাকে বাঁচাতে চাইতো, আর এই কারণেই সে তার বাবাকে মেরে ফেলে। কিন্তু সে যেটা করেছে সেটা একটা অপরাধ, জঘন্য অপরাধ। কিন্তু সাদিয়ার সঙ্গে যেটা ঘটেছিল সেটা কি কম জঘন্য ছিল? প্রত্যেকটা দিন তিল তিল করে কষ্ট দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছিল, টর্চার করা হচ্ছিল ওর সাথে। আর সেই সঙ্গেই সাদিয়ার দুই নিষ্পাপ ছেলের শৈশবেরও খুন হয়ে যায়। সেটাও কি কম জঘন্য? মদের নেশা, ড্রাগ এডিকশন, যেন এটা প্রত্যেকটা কেসে শুধুমাত্র অ্যাডিক্টকেই শেষ করে দেয় না, বরং তার পুরো পরিবারকে পিষে জ্বালিয়ে ছাই করে দেয়। নেশার আগুন শ্রেণী বিচার করে না, জাতপাত, উঁচু নিচু, ধনী গরিব কিচ্ছু দেখে না। শুধু যা হাতের কাছে থাকে তাই শেষ করে দেয়। এই আগুনটা হঠাৎ করে লাগে না, শুরু হয় একটা শিখার থেকে। এক আধবার পান করা, এক আধ ছিলিম টানা, রিল্যাক্স করার জন্যে, টেনশন দূর করার জন্যে, ক্লান্তি দূর করার জন্যে। কয়েক মুহূর্তের নেশা যেন সারা জীবনের সবকিছুর উপর ধোয়ার চাদর বিছিয়ে দেয়। আর তারপর মানুষ এই চাদরটাকে ছাড়া থাকতে পারে না। তার মনে হতে থাকে যে নেশা তার সমস্ত কষ্টগুলোকে কম করে দিচ্ছে। এই শিখাটা আস্তে আস্তে বেড়ে ওঠে, তারপর আগুন হয়ে দাঁড়ায়। কিন্তু সব ক্ষেত্রে আগুন ছড়ানোর আগে এটা ইঙ্গিত নিশ্চয়ই দেয় যে ধ্বংস হতে চলেছে। দুর্ভাগ্যবশত শহুরে জীবনের হইচইয়ের মধ্যে এই আওয়াজটা শোনা যায় না। তারপর খুব শীঘ্রই ধ্বংসের ছবি দেখা যায়। ক্রাইম পেট্রোলের মঞ্চ থেকে আমরা সমস্ত দর্শকদের কাছে আবেদন করছি যে আপনি যদি নিজে নেশাগ্রস্ত হন বা আপনার আশেপাশে কেউ যদি নেশায় বুঁদ হয়ে থাকে, তাহলে আপনাকে সাহায্যের ব্যবস্থা আছে। অনেক সংস্থা আছে, অনেক হাসপাতাল আছে, ট্রিটমেন্ট আছে, যেটা নেশার সাথে লড়াই করতে আপনাকে সাহায্য করতে পারে। কিন্তু সেই প্রথম পদক্ষেপ, সেই সাহসী পদক্ষেপটা আমাদেরই নিতে হবে। নিজে নিজে কখনোই কিছু ঠিক হবে না। আর পৃথিবীর কোনো নেশাই আপনার কোনো প্রবলেমকে সলভ করতে পারে না, বরং নতুন সমস্যার সৃষ্টি করতে পারে।